আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে কনভারসেশন শুরু করব। আসলে কনভারসেশন করার জন্যে বা একটা কথোপকথন করার জন্যে আমাদের যে বিষয়গুলো দরকার হয় সেটা হচ্ছে বাক্য তৈরি করা। আমরা যদি বাক্যই না তৈরি করতে পারি তাহলে কোনো একটা মানুষকে কিছু জিজ্ঞাসা করব বা কেউ যদি কিছু আমাকে জিজ্ঞাসা করে তবে তার উত্তর দিব কিভাবে? অবশ্যই বাক্যর মাধ্যমে। কিন্তু যদি আমি বাক্যই তৈরি না করতে পারি তাহলে কিভাবে আমি কনভারসেশন করব, তাই না? তো আজকে আমাদের পড়ালেখার টপিক হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স শিখব। তো আমি কয়েকটা সেন্টেন্স লিখি। আচ্ছা, তো দেখো আমি এখানে কিছু বাক্য তৈরি করেছি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার নাম অমুক। আমি প্রতিদিন স্কুলে যাই। আচ্ছা, তারপরের বাক্যটা কি লিখছি? দ্রুত স্কুলে যাও, পড়া তৈরি করো, দরজাটা বন্ধ করো, জানালাটা খোলো, আর রোদে দৌড়াদৌড়ি করো না। তারপরে আরও কি বলা যায়? আহ, বই পড়ো, তারপরে হচ্ছে খাবারটা খাও, এই ধরনের বাক্য। তারপরের বাক্যটা কি লিখছি? খুবই সুন্দর বলেছ, কতই না সুন্দর তোমার পোশাকটা, কতই না সুন্দর এই পৃথিবী, কতই না সুন্দর তুমি, কতই না সুন্দর তোমার চোখ দুইটা। এভাবে বলতে পারি। আরেক ধরনের সেন্টেন্স কি? আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি দীর্ঘজীবী হও, বেঁচে থাকো বাবা। তো এই ৫ ধরনের সেন্টেন্সের বাইরে একটু খেয়াল করো যে ইংরেজিতে আর কোনো সেন্টেন্স নাই। এই ৫ ধরনের সেন্টেন্সের বাইরে আমরা যত কনভারসেশনই করি না কেন, আমাদের কনভারসেশনগুলো এই ৫ ধরনের সেন্টেন্সের মধ্যেই পড়ে। বিষয়টা বুঝতে পারছো কিনা? তো আমরা যদি এই ৫ ধরনের সেন্টেন্সটা তৈরি করতে পারি তাহলে আমরা খুব ইজিলি একটা কনভারসেশন করতে পারবো, তাই না? আমাদের ইংরেজি না পারার পেছনে আরও একটা কারণ হচ্ছে আমরা ইংরেজিকে ধরে নিয়েছি যে পাশের একটা বিষয়, পরীক্ষায় পাশ করতে হবে তাই আমাদের ইংরেজি পড়তে হবে। আমরা কখনো শেখার চেষ্টাই করি না কিভাবে আমি ইংরেজিতে একটা কথা বলবো, কিভাবে আমি একটু লেখালেখি করবো ইংরেজিতে। এইটা আমরা কখনোই ভাবি না, যার কারণে আমরা ইংরেজি ঠিকঠাক মতো পারি না। আসলে যদি আমরা এইভাবে পড়তাম, আমরা ভাষার মতো করে পড়তাম, তাহলে ইংরেজি কিন্তু আমরা বুঝে বুঝে যদি পড়তাম তাহলে অটোমেটিক আমাদের গ্রামার শেখা হয়ে যাইত। কিন্তু আমরা সিস্টেমের মধ্যে আটকা পড়ে গেছি, এইটা থাকলে এই হবে, ওইটা থাকলে ওই হবে। ঠিক আছে? তো বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে ইংরেজি একটা ভাষা এবং আমরা সেই ভাষার মতো করে শিখব। এবং কোনো ভাষায় কথা বলতে গেলে আমাদের বাক্য তৈরি করতে হয় এবং বাক্য জানতে হয়। তো সেই বাক্যটাই আমরা জানবো। তো এর মাধ্যমে আমরা সব গ্রামার শিখতে পারবো। ঠিক আছে? তো আমি এই যে ৫ ধরনের বাক্য লিখছি, ৫ ধরনের বাক্য, এই বাক্যগুলোর নামগুলো যদি একটু বলার চেষ্টা করি। তো তুমি কোন ক্লাসে পড়ো? যখন কোনো প্রশ্ন করা হবে তখন সেটাকে বলবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার যখন উত্তর দেওয়া হবে, যখন কোনো তথ্য প্রকাশ করবে, যেমন আমি ক্লাস 5-এ পড়ি, আমার নাম অমুক, এগুলো যখন বলবে তখন সেটাকে বলবে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্রুত স্কুলে যাও, পড়া তৈরি করো, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ যখন করবে তখন ইম্পারেটিভ সেন্টেন্স। খুবই সুন্দর বলেছো, কতই না সুন্দর তোমার পোশাকটা, যখন আশ্চর্য হয়ে কোনো কথা বলবে তখন সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আল্লাহ তোমার মঙ্গল করুক, দোয়া, আশীর্বাদ, এমন টাইপের বাক্যগুলোকে বলবে হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। বোঝা গেছে? অবশ্যই সেন্টেন্সের এই নামগুলো নোট করবে এবং পাশে এমন একটা বাংলা সেন্টেন্স লিখে তারপরে সেন্টেন্সটা লেখার চেষ্টা করবে। তাহলে মনে থাকবে, আমাদের সেন্টেন্সের সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নেই। বুঝতে পারলেই হচ্ছে যে এইটা এই সেন্টেন্স। ঠিক আছে? তো এখন আমরা শিখব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা খুব ভালো মতো শিখব, যার ফলে বাকি সেন্টেন্সগুলো অটোমেটিক আমাদের শেখা হয়ে যাবে। এই সেন্টেন্সের মধ্যেই আমরা পার্টস অফ স্পিচ শিখব, সেন্টেন্সের মধ্যেই আমরা ভার্বটা শিখব। ঠিক আছে? সেন্টেন্সের মধ্যেই আমরা প্রিপোজিশন শিখব, নাউন ফ্রেজ শিখব, তারপরে প্রিপোজিশনাল ফ্রেজ শিখব। ঠিক আছে? তো আসি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আগেই বুঝেছি যে কোনো তথ্য দেওয়া হয় আর কি, বা কোনো উত্তর দেওয়া হয়, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আমরা একটু আগেই দেখেছি। তো যদি আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স একটু বাংলায় লেখার চেষ্টা করি, যে আমি চা
পান করি, এটা একটা বাক্য। বা আমি একটি ঘড়ি কিনেছি, ঠিক আছে। তারপরে যদি আর একটা বাক্য লেখার চেষ্টা করি যে সজীব ফুটবল খেলে, হ্যাঁ, বা সজীব খেলে, ফুটবল বাদ দিই। বা আর একটা যদি লেখার চেষ্টা করি যে তারা স্কুলে যায়, ঠিক আছে। তো একটু খেয়াল করো, এই বাক্যগুলোতে যে কোনো একজন যে কোনো একটা কাজ করতেছে বা যে কোনো একজনের সম্পর্কে কিছু বলা হচ্ছে, তাই না? প্রত্যেকটা বাক্য দেখো, খেয়াল করো। আমি আগেই বলে নিই, এই ক্লাসটা একেবারেই বেসিক, যারা কিছুই পারে না ইংরেজিতে, একদমই জিরো, তাদের জন্যই, ঠিক আছে। তো প্রত্যেকটা টপিক পরপর আসবে, হ্যাঁ। যারা খুব অ্যাডভান্স তারা এসে বলবে যে স্যার এর বাইরে তো আরও এই আছে, সেন্টেন্স আছে, তো আস্তে আস্তে সবগুলো আসবে, হ্যাঁ। প্যাসিভ সেন্টেন্স আছে, আরও অনেক সেন্টেন্স আছে, তো মাথা খারাপ করার কিছু নেই, আস্তে আস্তে সবগুলো ভিডিওই আসবে। তো যতটুকু বলি ততটুকুই আর কি বোঝার চেষ্টা করো। তো আমি চা পান করি, কোনো একটা ব্যক্তি থাকবে, কোনো একটা বস্তু থাকবে যে কাজ করবে এবং বা যার সম্পর্কে বলা হবে কথাটা। যেমন আমি পান করছি, কি পান করছি? চা পান করছি। এই বাক্যে যে কাজ করে, যে কাজ করে তাকে কি বলে জানো? তাকে বলে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। তাকে বলে হচ্ছে সাবজেক্ট, বা বাংলায় যেটা হচ্ছে কর্তা। আর কি কাজ করতেছে, কাজটা, এই কাজটারে ইংরেজিতে বলা হচ্ছে ভার্ব। এবং কি কাজ করতেছে সেটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নেই, আমরা খালি দুইটা জিনিস শিখব, সাবজেক্ট এবং ভার্ব, হ্যাঁ। তো একটু খেয়াল করো, এই বাক্যটা দেখো, আমি একটি ঘড়ি কিনেছি, তাহলে এই বাক্যটা তোমরা নিজে নিজে বলো, কে কাজ করছে? নিশ্চয়ই আমি, তাহলে আমি এখানে সাবজেক্ট। কি করছে, কাজটা কি? কেনা, তাহলে এটা অবশ্যই এখানে ভার্ব। কি কিনছে? একটি ঘড়ি, এটা অবশ্যই এখানে অবজেক্ট। তাহলে আরেকটু দেখো, সজীব, এটা হচ্ছে সাবজেক্ট। খেলে, কি খেলে? খেলে, এটা হচ্ছে ভার্ব। এবং কি খেলে, যদিও আমি এখানে অবজেক্ট রাখছিলাম না, অবজেক্ট যে থাকবেই ব্যাপারটা এমন না, অবজেক্ট ছাড়াও বাক্য হইতে পারে, কিন্তু সাবজেক্ট আর ভার্ব থাকতেই হবে, ঠিক আছে। বিষয়টা এটা বোঝানোর জন্য আমি ফুটবলটা এখানে লিখে নিই। তারা, এখানে এটা হচ্ছে সাবজেক্ট। যাই, গো, যাওয়া, এটা হচ্ছে ভার্ব। এবং এখানে যদিও এটা অবজেক্ট না, অবজেক্ট নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে। তো এটা অবজেক্ট না, স্কুলে এটা অবজেক্ট না। তো অবজেক্ট ব্যাপারটা আমরা পরে শিখবো, আমরা এখন শিখবো হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট তাইলে কি বলছি আরেকবার? যে কাজটা করে, যে কাজটা করে অথবা যার সম্পর্কে বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট, মনে থাকবে? আচ্ছা, তাহলে আরেকবার একটু রিভিউ করি। আমি চা পান করি, এইখানে চা পান করতেছে আমি, কিনেছে আমি, তারপর হচ্ছে খেলে সজীব, যায় তারা, তার মানে এইগুলো সব সাবজেক্ট। আর যেই কাজটা করছে এগুলো হচ্ছে সব ভার্ব। এখন যদি আমি একটা ইংরেজি সেন্টেন্স লিখি, আই টেক টি। আই টেক টি, আমি চা পান করি। টেক টি মানে চা পান করা। অবশ্যই তোমাদের ইংরেজি শেখার আর একটা যে বিষয় সেটা হচ্ছে প্রচুর ভোকাবুলারি জানতে হবে, না জানলে ইংরেজি কোনোভাবেই সম্ভব না। তো আই টেক টি, সজীব প্লেস ফুটবল, দুইটা সেন্টেন্স লিখছি। দেখো তো, এই আই মানে আমি, এটা আগেই বলছি, সাবজেক্ট ছিল। পান করা,
এখানে টেক মানে হচ্ছে পান করা, টি মানে হচ্ছে চা, এটা তো বুঝতে পারছো। তো এটা পান করা, এটা হচ্ছে সেই ভার্ব, এটা ছিল সেই সাবজেক্ট, এইটা হচ্ছে সেই ভার্ব, এবং কি পান করি এইটা ছিল সেই অবজেক্ট। যদিও অবজেক্ট নিয়ে আমাদের এখন কোনো মাথা ব্যথা নেই। তাইলে খেয়াল করো তো, বাংলা সেন্টেন্সে ভার্বটা ছিল শেষে। যদি বাংলা সেন্টেন্সটা আমি একটু দেখার চেষ্টা করি, ভার্বটা ছিল শেষে, সাবজেক্ট ছিল, তারপর অবজেক্ট ছিল, তারপর ভার্ব ছিল। কিন্তু ইংরেজি সেন্টেন্সে দেখো তো, সাবজেক্ট আগে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো? একইভাবে এইখানেও দেখো, সজীব প্লে মানে খেলা করা, আর কি খেলে, ফুটবল খেলে। তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তো তাহলে ইংরেজি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখলাম যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তাই তো? প্রথমে কি থাকবে? সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে হচ্ছে ভার্ব, মনে থাকবে? আচ্ছা, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব। আচ্ছা, এইবার আসো, সাবজেক্টটা কি? বাক্যে যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট, বা যার সম্পর্কে কিছু বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। এখন কোন কোন শব্দগুলো সাবজেক্ট হবে? আমি একটা সেন্টেন্স লিখি, আই টুক টি, মানে আমি চা খেয়েছিলাম, ভার্ব অবজেক্ট, এইটা হচ্ছে সেই সাবজেক্ট। এখন এই সাবজেক্টে কোন কোন শব্দগুলো বসানো যায়? তো আমি একটু যদি বলার চেষ্টা করি, সাবজেক্ট হবে সবসময়, সাবজেক্ট হবে নাউন, প্রোনাউন আর নাউন ফ্রেজ। সাবজেক্ট হবে নাউন, প্রোনাউন আর নাউন ফ্রেজ। এখন কথা হচ্ছে এই নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ এইটা আবার কোত্থেকে আসলো, তাই না? তো একটা বিষয় একটু বলে রাখি, যে একটা সেন্টেন্স তৈরি করার জন্য যে শব্দগুলো দরকার হয়, এই প্রত্যেকটা শব্দের এক একটা নাম আছে। কথা বোঝা গেছে? একটা সেন্টেন্স তৈরি করার জন্য যে যে শব্দ, যেমন এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, বা আরও বড় সেন্টেন্স হলে আরও শব্দ থাকবে। তো এই শব্দগুলোর এক একটা নাম আছে। বোঝা গেছে কথা? তো এরকম 8টা নাম আছে, ঠিক আছে? তো 8টা নামের মধ্যে 2টা নাম হচ্ছে নাউন আর প্রোনাউন। তো আমরা সেন্টেন্স শেখার সাথে সাথে আমরা এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? তো নাউন আর প্রোনাউন, নাউন আর প্রোনাউন, এই নাউন আর প্রোনাউন জিনিসটা কি? নাউন আর প্রোনাউন হচ্ছে হয় কোনো ব্যক্তি হবে, নাইলে কোনো বস্তু হবে। কথা বোঝা গেছে? তার মানে সাবজেক্ট কি কি হইতে পারে? কোনো ব্যক্তি বা কোনো বস্তু, ঠিক আছে? আর এই ব্যক্তি বা বস্তুগুলোকে নাউন, প্রোনাউন আর নাউন ফ্রেজ। আমরা অনেকেই মোটামুটি, যেহেতু আমরা 5-6-এ পড়ি, বা তার থেকে বড় ক্লাসে পড়ি, 8-9-10-এ অনেক ক্লাসে পড়ি, যে যে কোনো ক্লাসে পড়তে পারে। তো সেক্ষেত্রে আমরা এই শব্দগুলো মোটামুটি একটু পরিচিত, নাউন, প্রোনাউন, নাউন, এই দুইটার সাথে পরিচিত। কিন্তু এইটার সাথে আমার মনে হয় না যে সবাই বা কম বেশি পরিচিত আছে কেউ। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে নাউনটা কি। হ্যাঁ, নাউনটা কি? এক কথায় বুঝবো, নাউন কোনো কিছুর নাম, কোনো ব্যক্তি বা বস্তুর নাম। যেহেতু সাবজেক্ট হবে ব্যক্তি বা বস্তু, তো নাউন হচ্ছে সেই ব্যক্তি বা বস্তুর নাম, অবশ্যই, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। তো এই নাউনগুলো আমাদের আসলে নাউনের সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, বা কিভাবে প্রকারভেদ এগুলো মুখস্থ করার দরকার নেই। আমরা জাস্ট দেখবো যে কোন নাউনটা এইখানে কিভাবে বসানো যায়, ঠিক আছে? তো দেখো, এই নাউন হচ্ছে 5 প্রকার, ঠিক আছে? নাউন হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউনগুলো কি কি? প্রপার মানে কি? বিশেষ নাম। প্রপার নাউন মানে হচ্ছে বিশেষ নাম। এখন বিশেষ নাম বলতে কি? এখন ধরো আমি ক্লাসে গেলাম, ক্লাসে যেয়ে বলতেছি যে ছেলেরা বা মেয়েরা দাঁড়াও, বা ছেলে মেয়ে দাঁড়াও, ছেলে দাঁড়াও, মেয়ে দাঁড়াও, এরকম বললাম। তাহলে আমি আসলে কোন ছেলেটারে দাঁড়াইতে বলতেছি? ক্লাসে তো অনেকগুলা ছেলে আছে না, অনেকগুলা ছেলে আছে ক্লাসে। তো যে খুশি সে দাঁড়াইতে পারে না, কাউকে বিশেষায়িত করা হইলো তাইলে। কিন্তু আমি যদি কারোর
বিশেষভাবে ডাকার জন্যে নাম ব্যবহার করি, যে সাকিব দাঁড়াও, ঠিক আছে, ফরহাদ তুমি দাঁড়াও, তাইলে কিন্তু একজনই দাঁড়াবে। তো সাধারণের মধ্যে বিশেষ করার জন্য যে নামটা, সেটাই হচ্ছে বিশেষ নাম বা প্রপার নেম, ঠিক আছে। তার মানে অনেকগুলো সাধারণ জিনিস থাকবে, তার মধ্যে বিশেষ, যেটা বিশেষ করার জন্য যে নামটা আমরা ব্যবহার করি, সেটাই হচ্ছে প্রপার নেম। অর্থাৎ এক কথায় কোনো ব্যক্তি বা বস্তুর যে নাম রাখা হয়, যেমন রাকিব, ঠিক আছে, তারপরে ফরহাদ, ফরহাদ, ঠিক আছে, এই নামগুলো। তো এইগুলো দেখো তো, এই জায়গায় সাবজেক্ট ব্যবহার করা যায় না সাবজেক্ট হিসাবে? আই টুকটি, আমি চা পান করেছিলাম বা আমি চা পান করলাম। রাকিব টুকটি, রাকিব চা পান করলো। ফরহাদ টুকটি, ফরহাদ চা পান করেছিল। বলা যায় কি না? অবশ্যই বলা যায়। এখন এই নাউনগুলা কিভাবে ইউজ করা যায় দেখো। এই নাউনগুলোকে কখনো প্লুরাল করা যাবে না। কেমন? রাকিবস, রাকিবগুলো হয় কখনো? কখনোই হয় না, এটা বাদ। এই রাকিব, এটা কি কখনো হবে? কখনোই হবে না। একটি রাকিব কখনো হয়? একটি ফরহাদ কখনো হয়? একটি মিথিলা কখনো হয়? কখনো হয় না। তার মানে এই নাউনকে কখনো প্লুরাল করেও বসানো যাবে না, বা এর আগে আর্টিকেল সহকারে একটি দুইটি এরকম করেও বসানো যাবে না, ঠিক আছে। তার মানে এই প্রপার নাউন শুধুমাত্র নাম হিসেবেই ব্যবহার করব, শুধু নামটাই ব্যবহার করব, জাস্ট এই নামটাই এখানে বসাই দিব সাবজেক্ট হিসেবে। কথা বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা জাস্ট নাউনটা কিভাবে বসাবো এটাই জানবো, এর বাইরে আর কিছু না। আর জাস্ট নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, অবশ্যই তোমরা এগুলো খাতায় নোট করার চেষ্টা করবে। এরপরে যে নাউনটা, সেটা হচ্ছে কমন নাউন। এখন কমন নাউন জিনিসটা কি? কমন মানেই সাধারণ। আমি একটু আগেই তোমাদেরকে প্রপার নাউন বোঝানোর সময় বলছি যে সাধারণ অনেকগুলোর মধ্যে থেকে কাউকে বিশেষ করার জন্যে যে নাম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে সাধারণ নাম কি? সবারই একই নাম, সেটাই হচ্ছে সাধারণ নাম। বিষয়টা বোঝা গেল কেন? সবার একই নাম মানে ধরো ছেলে, ছেলে বা বয়, তাই তো। তারপরে মানুষ, ম্যান, হয় কি না? ছেলে বলতে কি সব ছেলেদের বোঝাচ্ছি না, একটা সাধারণ নাম। মানুষ বলতে কি সব মানুষকে বোঝাচ্ছি না। তারপরে হচ্ছে রিভার, রিভার মানে হচ্ছে নদী, নদী বলতে কি সব নদীকে বোঝাচ্ছি না। তারপরে যদি বলি একটু সিরি, সিরি বলতে কি সব সিরিকে বোঝাচ্ছি না। তারপরে কি, তারপরে যদি বলার চেষ্টা করি যে কান্ট্রি, কান্ট্রি, তাহলে কি সব দেশকে বোঝাচ্ছে না। এখন আমি একটু যদি আগেরটায় ফিরে যাই, বয় যদি বলি সব বয়কে বোঝাচ্ছে, কিন্তু যদি বলি ফরহাদ, তার মানে একজন নির্দিষ্ট বয়কে বোঝাচ্ছে। তার মানে বয় হচ্ছে কি নেম? কমন নেম। আর ফরহাদ হচ্ছে প্রপার নেম। মানুষ বলতেই সাধারণ সব মানুষকে বোঝাচ্ছি, তাহলে ম্যান হচ্ছে একটা কমন নাউন। এবং যদি কারোর নাম বলি যে ধরো ডক্টর মোহাম্মদ ইউনুস, তাহলে কি একজন নির্দিষ্ট মানুষকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কমন নাউন, প্রপার নাউন। আর ম্যান হচ্ছে কমন নাউন। সিরি, সিরি বলতে কি আমরা সব সিটিরই বোঝাচ্ছি, বাংলাদেশের যত সিটি আছে বা বিশ্বের যত সিটি আছে সব সিটিরই বোঝাচ্ছে। কিন্তু যদি বলি আমি কুমিল্লা, তাহলে তখন সেটা হয়ে যাবে একটা নির্দিষ্ট সিটি, তখন সেটা হয়ে যাবে একটা প্রপার নেম। কিন্তু এখন সিটি হচ্ছে একটা কমন নেম। রিভার, রিভার বলতে সব নদীকে বোঝাচ্ছে, কিন্তু যদি বলি আমি মধুমতি, তাহলে কি হবে সেটা? প্রপার নেম। যদি বলি মেঘনা, প্রপার নেম। যদি বলি পদ্মা, প্রপার নেম। কান্ট্রি সব দেশকে বোঝাচ্ছে, কমন নেম। আর যখন বলবো যে বাংলাদেশ, প্রপার নেম। ইন্ডিয়া, প্রপার নেম, ঠিক আছে। শ্রীলঙ্কা, প্রপার নেম। বিষয়টা বোঝা গেল কিনা? এখন সেই বাক্যটা ছিল হচ্ছে যে আই টুকটি, তাই তো, আই টুকটি, এই বাক্যটা ছিল। এখন এইখানে সাবজেক্টে বয় টুকটি, ছেলে চা খাই, ঠিক আছে। এখন এই নাউনটা কিভাবে বসানো যায়? এইটা কি আমরা বলতে পারি না যে ছেলেরা, ছেলেরা, এর মধ্যে কোনো ভুল আছে? ছেলেরা, ছেলেরা কথা কোনো ভুল আছে? নাই। তার মানে এই কমন নাউনকে প্লুরাল করা যায়। এখন আমি যদি বলি একটি ছেলে,
এটা বলা যায় কিনা, একটি ছেলে, এটা বলা যায় কিনা? যাই, অবশ্যই যাই, একটি ছেলে। তার মানে একটি ছেলেও ব্যবহার করা যাবে, ছেলেগুলো ব্যবহার করা যাবে। তার মানে এই নাউনকে একটু নোট করার চেষ্টা করবে যে এই নাউনকে সিঙ্গুলার করা যায়, প্লুরাল করা যায়, ঠিক আছে? পূর্বে ইমায়ান বসানো যায়, দি বসানো যায়, সব কিছু বসানো যায়। বিষয়টা বুঝছো কিনা? তাহলে এখানে আমি বলতে পারি এ বয়, এ বয়, এ বয় টুকটি, একটা ছেলে চা খাচ্ছিল, বা বয়েস টুকটি, ছেলেরা চা খাচ্ছিল। কথার মধ্যে কোনো ভুল আছে কিনা? অবশ্যই কোনো ভুল নাই, ঠিক আছে? তার মানে একটু নোট করবে যে কমন নাউনগুলোকে প্লুরাল করা যায়, পূর্বে এ বা এন বসানো যায়, এবং যে কোনোভাবে এটা সাবজেক্টে ইউজ করা যায়। তাহলে বিষয়টা বোঝা গেল কিনা? ওকে, নেক্সট। আচ্ছা, কালেকটিভ, কালেকটিভ কথাটা কোথা থেকে আসছে? কালেকটিভ কথাটা আসছে কালেকশন থেকে, তাই না? তো কালেকশন শব্দটার সাথে আমরা মোটামুটি অনেক পরিচিত। কালেকশন কথাটা আমরা অনেক জায়গায় শুনছি, টাকা কালেকশন বা কোনো জিনিসপত্র কালেকশন, এটা। তো এই কালেকটিভ নাউনটা আসলে কেমন? কালেকটিভ নাউনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা অনেকগুলোর কালেকশনে হয়েছে। বোঝা গেছে কথা? যেমন আমরা যদি একটু বলি সেনাবাহিনী, সেনাবাহিনী, ঠিক আছে? তো সেনাবাহিনী মানে কি? একটা বাহিনী, বাংলাদেশের একটা বাহিনী। সেনাবাহিনী বলতে বাংলাদেশের শুধু আর্মি বাহিনীকেই বোঝাবো আমরা, তাই না? আর্মি বাহিনীকেই বুঝবো। কিন্তু আর্মি বাহিনী তৈরি হয়েছে কিভাবে? অনেকগুলো সোলজার্স মিলে একটা বাহিনী তৈরি হয়েছে, নাকি? যদি একইভাবে বলি বিজিবি, গ্যাং, গ্রুপ, একটা গ্যাং, ডাকাতের গ্যাং, একটা গ্যাং। যখন পত্রিকায় নিউজ করে যে ডাকাতের একটা গ্যাং ধরা পড়েছে, কিন্তু ডাকাতের একটা গ্যাং যদিও বলে, ডাকাতের গ্যাংয়ের মধ্যে সদস্য ছিল কি একটা? না, একটা ছিল না। ডাকাত সর্দার ছিল, তারপরে তার আরও কিছু চেলাবেলা ছিল, যেটারে বলে আর কি। তো সবাই মিলে একটা গ্যাং তৈরি হয়েছে। ধরো তোমার ক্লাসে গেল, তুমি ক্লাস 7-এ পড়ো বা 8-এ পড়ো বা 9-এ পড়ো, যে ক্লাসেই পড়ো। তো ধরো ক্লাস 9, এখন তোমার স্কুলের ক্লাস 9 তোমার একারই নিয়ে গঠিত হয়েছে, তোমার সব বন্ধুদেরকে নিয়ে ক্লাস 9 গঠিত হয়েছে। এখন তোমার ক্লাসের মেম্বার অনেকগুলো থাকতে পারে, অনেক সদস্য থাকতে পারে, কিন্তু তোমার ক্লাস একটাই। তার মানে কালেকটিভ নাউন প্লুরালের মতো মনে হইলেও এটা কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে? যদি আমি কয়েকটা কালেকটিভ নাউন লেখার চেষ্টা করি, আর্মি, পুলিশ, বিজিবি, গ্যাং, গ্রুপ, ক্লাস, কমিটি, ক্যারল, তারপরে আরও আছে মেজরিটি, মাইনরিটি, জুরি, ব্যাংক, বিমা। অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে পিডিএফ দেওয়া থাকবে, এখান থেকে আরও ভালো মতো দেখে নিও এই নাউনগুলো, ঠিক আছে? এখন এইগুলো আমরা এখানে ইজিলি ব্যবহার করতে পারি যে এই গ্রুপ টুকটি, একটা গ্রুপ চা খাচ্ছিল, এ ক্লাস টেকটি, একটা ক্লাস চা খাচ্ছিল, মানে ক্লাসে সবাই চা খাচ্ছিল, বিষয়টা এরকম। বোঝা গেছে ব্যাপারটা? গ্রুপকে প্লুরালও করা যায়, ঠিক আছে? গ্রুপস, দলগুলো, হ্যাঁ, গ্যাংস, গ্যাংগুলো, ঠিক আছে? তার মানে এ গ্রুপ করা যাবে, আবার গ্রুপসও করা যাবে, দুইটাই কারেক্ট। তার মানে এটা গোনা যায়, হুম, এটা গোনা যায়, বাহিনীগুলোকে গোনা যায়। তারপরে একটা বাহিনী, তারপরে হচ্ছে একটা গ্রুপ, দুইটা গ্রুপ, তিনটা ক্লাস, পাঁচটা কমিটি, পিকনিকের জন্যে দুইটা কমিটি করা হয়েছে, ক্যাটেল, এগুলো সবগুলোই গোনা যায়, ঠিক আছে? তবে এর মধ্যে কিছু কিছু আবার কালেকটিভ নাউন প্লুরাল হিসেবে ব্যবহার করা যায়, তবে এটা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নাই, কারণ আমরা আগে হচ্ছে বেসিকটা শিখবো, তারপরে আস্তে 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 অ্যাডভান্স শিখবো। তো কালেকটিভ নাউনের পরে আসো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কিভাবে আসছে? ম্যাটেরিয়াল নাউনটা আসছে হচ্ছে মেটাল থেকে। মেটাল, এখন মেটাল মানে কি? ধাতু। ধাতু কি জিনিস? কোনো বস্তু। বোঝা গেছে ব্যাপারটা? তো এই ম্যাটেরিয়াল নাউনটা এতটুকু লিখে রাখো যে এইটা গোনা যায় না, গোনা যায় না।
পরিমাপ করা যায়, ঠিক আছে? পরিমাপ করা যায়, গোনা যায় না, পরিমাপ করা যায়। এখন গোনা যায় না, পরিমাপ করা যায় কি জিনিস? সাধারণত আমরা যেগুলো গুনি না, পরিমাপ করে কিনি বা হিসাব কিতাবের ক্ষেত্রে পরিমাপ করি, জোর করে না। ভাত কিন্তু গোনা যায়, একটা দুইটা তিনটা করে গোনা যায় না, চাল, কিন্তু এটা আমরা সাধারণত গুনি। সাধারণত বাজার থেকে কেনার সময় আমরা কি এটা গুনে কিনি? অবশ্যই না, এটা আমরা ওজন করে কিনি, ঠিক আছে? বা এই ধরনের যে কোনো যে পদার্থগুলো আছে যেগুলো আমরা হিসাব করি, পরিমাপ করে, গুনি না, সেটা জোর করে গুনলে হবে না। স্বাভাবিকভাবে আমরা তো জোর করে কিছু করবো না, স্বাভাবিক অবস্থায় আমরা যেগুলো করি সেগুলো। তো এগুলো কেমন? যেমন ওয়াটার, তারপরে রাইস, ঠিক আছে? তারপরে গোল্ড। আমরা গোল্ড কি কিনি? সরি, গোল্ড কেনার সময় কি আমরা তোমার হচ্ছে গুনে কিনি নাকি ওজন করে কিনি? অবশ্যই ওজন করে কিনি। কিন্তু আবার যখন যদি বলে রিং, সোনা দিয়ে তৈরি রিং, ওই রিং কিন্তু আবার গোনা যায়। তো গোনা গেলেই মনে রাখবা যে এটা কমন নাউন হয়ে যাবে। আর যদি গোনা না যায় তাহলে সেটা হবে ম্যাটেরিয়াল নাউন। গোল্ড গোনা যায় না, কিন্তু গোল্ড দিয়ে তৈরি আংটি গোনা যায়। তাহলে গোল্ড ম্যাটেরিয়াল নাউন হইলেও আংটি হবে কমন নাউন। তো কমন নাউন হইলে ওই আগে একটি আংটিগুলো ইউজ করা যাবে, কিন্তু একটি গোল্ড, একটি সোনা হয় না। একটি রাইস হয়, একটি পানি, এটা কখনো ইউজ করা যায়? তার মানে ওয়াটারের আগে এ বা এন এগুলো কি ইউজ করা যাবে না। তারপরে পানিগুলো, এটাও ইউজ করা যাবে না, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? ওকে। তো তারপরে আসো কালেক্ট, তোমার ম্যাটেরিয়াল নাউনের পরে এরপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে নাউন গোনা যায় না, দেখা যায় না, শুধুমাত্র ফিল করা যায় যে এই জিনিসটা আছে, এমন একটার অস্তিত্ব, কোনো একটা বস্তুর বা কোনো একটা টপিকের অস্তিত্ব, কোনো একটা বিষয়ের অস্তিত্ব, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? যেমন অনেস্টি মানে কি? সততা। অনেস্টি মানে হচ্ছে সততা। এই সততা কি জিনিস? মানুষের একটা গুণের নাম, ঠিক আছে? মানুষের একটা গুণের নাম হচ্ছে সততা। বিষয়টা বোঝা গেল কিনা? আচ্ছা, আরেকটু যদি দেখি, কাইন্ডনেস, এটাও মানুষের একটা গুণের নাম, দয়া, ঠিক আছে? তারপরে যদি একটু লেখার চেষ্টা করি, এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। তো এইটা একটা বিষয়ের নাম। যখন দুই পক্ষের মধ্যে কোনো একটা বিষয়ে একমত হয় তখন সেটা হচ্ছে চুক্তি। তো দেখো তো, এই বিষয়গুলো একটাও গোনা যায়? এই একটাও কি দেখা যায় বা হচ্ছে তোমার হচ্ছে ধরা যায়, ছোঁয়া যায়? জাস্ট একটা ফিল করতে হয়, তাই না? তো এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো গোনা যায় না সাধারণত। সততা কি গুনতে পারবে তুমি? সততা কিন্তু গুনতে পারবে না, সততা গোনা যায় না। কাইন্ডনেস, এটাও গোনা যায় না, ঠিক আছে? আর এগ্রিমেন্ট, এটা কিন্তু গোনা যায় আবার গোনা যায় না, ঠিক আছে? এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। এখন আমি যদি বলি যে ভারতের সাথে বাংলাদেশের গঙ্গার পানি নিয়ে 2টা চুক্তি হয়েছে, বলা যায় কি না? অবশ্যই আমার এই কথার মধ্যে কোনো ভুল নাই, বা একটা চুক্তি হয়েছে, এই কথাগুলো আমি বলতে পারি কিনা? স্বাভাবিকভাবে চিন্তা করো যে তোমার সাথে তো আমার 2টা চুক্তি হয়েছিল এই বিষয় নিয়ে, এটা বলা যায় কিনা? অবশ্যই এটা বলা যায়, ঠিক আছে? তো বিষয়টা খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত গোনা যায় না, কিন্তু যখন এটা জোর করে গোনা হবে বা এর আগে এ বা এন বসানো যাবে তখন এটা কমন নাউন হয়ে যাবে। মানে গোনা গেলেই এক কথায় কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু সাধারণত এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এগুলো নর্মালি গোনা যায় না, ঠিক আছে? বা যদি আমি গুনি, যেগুলো গোনা যায় আর কি অনেক সময়, তখন সেটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। যখন এর পূর্বে এ বা এন বসাবো, অ্যান এগ্রিমেন্ট এরকম বসাবো, তখন এটা কমন নাউন হয়ে যাবে। আরও একটা বিষয় আছে, দেখো অনেস্টি কিন্তু আমি চাইলেও কমন নাউন করতে পারবো না।
একটা সততা, দুইটা সততা, তিনটা সততা, চাইলেও আমি এটা লাগাইতে পারবো না, কিন্তু অ্যাগ্রিমেন্ট লাগানো যাবে। এখন কোন নাউনগুলো, কোন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমি গুনতে পারবো আর কোন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমি গুনতে পারবো না, এইটা আমি একটু যদি বলার চেষ্টা করি। দেখো তো, অনেস্টি শব্দটা অনেস্ট থেকে আসছে না? আর অ্যাগ্রিমেন্ট শব্দটা অ্যাগ্রি থেকে আসছে। এর শেষে একটু শব্দ লাগায় এটা নাউন হয়ে গেছে, এর শেষে একটু শব্দ লাগায় এটা নাউন হয়ে গেছে। দেখো তো, এইটা হচ্ছে, এটার নাম হচ্ছে অ্যাজেক্টিভ। যখন একটু নাউন ফ্রেজ শিখবো, অ্যাজেক্টিভ শিখবো, তখন অ্যাজেক্টিভ ক্লিয়ার করে দেব। জাস্ট মনে রাখো যে অনেস্ট হচ্ছে অ্যাজেক্টিভ আর অ্যাগ্রি হচ্ছে ভার্ব। তো অ্যাজেক্টিভ থেকে যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, অ্যাজেক্টিভ থেকে যখন কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে তখন সেটা গোনা যাবে না কোনোভাবেই। কিন্তু ভার্ব থেকে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তবে সেটা গোনা যাবে, আর গোনা গেলেই সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? এখন যে বিষয়টা তোমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে, দেখো এই অনেস্টের সাথে একটা সাফিক্স লাগায়ে আমি অনেস্টি করে ফেলছি এবং নাউন করে ফেলছি, কিন্তু এটা ছিল কিন্তু অ্যাজেক্টিভ। তো এইরকম কিছু শব্দ আছে যেই শব্দগুলো বিভিন্ন শব্দের শেষে লাগায়ে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন করা যায়, ঠিক আছে? তো এটা আসলে সেন্টেন্সের সাবজেক্ট শেখার জন্য এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা যখন যেহেতু নাউন পড়তেছি সেহেতু এটা শিখে রাখো। এটা ভবিষ্যতে যখন আমরা উইথগুলো উইদাউটগুলো সলভ করব তখন এটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বা ষষ্ঠ শ্রেণীতে যে তোমার হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আছে, অনেক সময় অনেক চাকরির পরীক্ষায় আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়ে, অ্যাডমিশনের পরীক্ষায় আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়ে। তো সেক্ষেত্রে এটা আর কি একটু কাজে দেবে আর কি। তো দেখো, সেটা হচ্ছে টেনশন, মেননেস, ডোম, হুড, টিএইচ টিওয়াই, আরএইচ আরওয়াই, সিএইচ সিওয়াই, আইএসএম। এর বাইরেও আরও অনেকগুলো আছে, তবে এগুলোই মনে রাখো। ডেসক্রিপশন বক্সে পিডিএফ দেওয়া থাকবে, অবশ্যই ওইটা দেখে নিও। ওইখানে প্রত্যেকটা তোমার হচ্ছে এই সাফিক্সগুলো দিয়ে কিভাবে শব্দ তৈরি হয়েছে এটাও জানা যাবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের 5 প্রকারের নাউন। এই নাউনগুলো আমরা এইভাবেই সেন্টেন্সে ইউজ করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আগামীকালকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো আরেকটু রিভিউ করা যাক যে আজকে আমরা আসলে কি কি শিখলাম। আজকে আমরা সেন্টেন্স শিখলাম। দ্বিতীয়ত কি শিখলাম? সেন্টেন্স এর সাবজেক্ট, ঠিক আছে? সেন্টেন্স থেকে শিখছি সাবজেক্ট। সাবজেক্ট কি কি হইতে পারে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ। তো সেখান থেকে নাউনগুলো শিখলাম কোন নাউন কিভাবে ইউজ করব। এরপরে আগামীকালকে শিখবো হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? নাউন প্রোনাউন শেখার পরে তারপরে আমরা শিখবো হচ্ছে নাউন ফ্রেজ। বিষয়টা বোঝা গেল কিনা আজকের? অবশ্যই জানাবে এটা, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।